তখন এগ্রেসিভলি বাইং হতে থাকে, একটা স্টক ডিমান্ডে থাকে, ভালো নিউজ আসতে থাকে বা খুব ভালো হয়তো ভ্যালু আছে ওই স্টকটার, তখন কি সব সেলার সব বায়ার্স বা সব ইনভেস্টর ওই স্টকের প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট থাকে, তখন সবাই এগ্রেসিভলি বাই করতে থাকে এবং সবাই বাই করার টাইমে বেশি প্রাইস পেড করার জন্যও তারা রেডি থাকে। নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা প্রাইস কিভাবে কাজ করে স্টক মার্কেটে, একটা কোম্পানির প্রাইস কিভাবে আপ ডাউন হয়, একটা বায়ার্স কারা, সেলার্স কারা, বায়ার্স অ্যান্ড সেলার্স এর ভিতরে কিভাবে ডিল কমপ্লিট হয়, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মার্কেটে কিভাবে এফেক্ট করে, আর জানবো আস্ক প্রাইস কি আর বিট প্রাইস কোনটা, কিভাবে মার্কেটে আস্ক প্রাইস অ্যান্ড বিট প্রাইস কারা লাগায়, মার্কেটে মুভমেন্ট কিভাবে ক্রিয়েট করে, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড কিভাবে আসে, এবং মার্কেটের পার্টিসিপেন্ট কারা, কারা স্টক মার্কেটে পার্টিসিপেট করে, কারা স্টকটাকে ট্রেড করে ইয়া ইনভেস্ট করে, এই টোটাল এই ভিডিওতে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এই জিনিসগুলো। লাস্ট পর্যন্ত ভালো করে দেখবেন। ট্রেডিং এর উপর একটা সিরিজ নিয়ে আসার চেষ্টা করছি, আগে অলরেডি এর উপরে দুটো ভিডিও আমি বানিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন এই চ্যানেলেই ওই দুটো ভিডিও আছে, তো আগে গিয়ে দেখে নেবেন, চেক আউট করে নেবেন, আর লাস্ট পর্যন্ত এই ভিডিওটা ভালোভাবে দেখবেন। এটা দুটো জিনিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব, একটা সবজি বাজার আর একটা স্টক এক্সচেঞ্জ। সবজি বাজারের সাথে স্টক মার্কেটটাকে আমরা তুলনা করব। ঠিক যেমন ভাবে সবজি বাজার কাজ করে তেমন ভাবেই আমাদের স্টক মার্কেট কাজ করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন জিনিসটা কি আসছে। একটা সবজি বাজার যেমন, বাজারের ভিতরে কি হয়, অনেকগুলো সবজি যেমন থাকে, মার্কেটে সেল অ্যান্ড বাইং হয়, ঠিক একইভাবে এক্সচেঞ্জটা হলো বাজার। এক্সচেঞ্জ কোনটা? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি অ্যান্ড বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসি। এটা হলো বাজার। এই বাজারের ভিতরেও কি থাকে, অনেকগুলো কোম্পানি থাকে যেখানে ট্রেডিং করে ইয়া ইনভেস্টমেন্ট চলে এখানটায়। এবার এখানে কি হচ্ছে, একটা সবজির জন্য যেমন অনেকগুলো সেলার অ্যান্ড অনেকগুলো বায়ার্স থাকে, ঠিক তেমন ভাবে স্টক মার্কেটেও একটা কোম্পানির জন্য কি থাকে, অনেকগুলো সেলার্স অ্যান্ড অনেকগুলো বায়ার্স থাকে। এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি একটা এক্সাম্পল, একটা টমেটো সবজি নিয়ে নেব। টমেটো কি হচ্ছে, যখন টমেটো হয়তো দেখা যাচ্ছে 10 টাকায় টমেটোর দাম, এবার ওই 10 টাকায় যদি কোনো সেলার্স 10 টাকায় সেল করতে চাইছে, এবার যদি কোনো বায়ার্স ওই 10 টাকায় যদি মানে ওই টমেটোটা কিনতে চায়, তাহলে কি টমেটোর দাম কিরকম থাকলো? 10 টাকা। এবার ওই জায়গায় দেখা যাচ্ছে কোনো সেলার্স, অন্য কোনো সেলার্স, সে কি করতে চাইছে, সে 10 টাকার জায়গায় সে 12 টাকায় টমেটোটা সেল করতে চাইছে। ওই জায়গায় যদি কোনো বায়ার্স সে যদি 12 টাকায় ওই টমেটো কেনে, তাহলে কি টমেটোর দাম কত হয়ে যাবে? 12 টাকা। ওই জায়গায় আবার কখনো কোনো বায়ার্স, কোনো সেলার্স যদি এরকম করে 10 টাকার জায়গায় হয়তো 8 টাকায় কোনো জিনিস হয়তো ওই টমেটোটা সেল করতে চাইছে, সেই জায়গায় যদি কোনো বায়ার্স টমেটো যদি 8 টাকায় কেনে, তাহলে ওই টমেটোর দাম কত হয়ে যাবে? 8 টাকা। ঠিক এইরকম ভাবে স্টক মার্কেটেও স্টকটা মুভমেন্ট নেয়, স্টক মার্কেটে এইবার এরকম ভাবে কাজ করে। একটা স্টকের প্রাইস মেনে নিন 100 টাকা চলছে, এই জায়গায় দেখা যাচ্ছে 100 টাকায় সেলার সেল করতে চাইছে এবং বায়ার্স ওই সেম প্রাইসে বাই করতে চাইছে, তাহলে কি হচ্ছে, একটা ডিল কমপ্লিট হচ্ছে। বায়ার্স সেলার দিতে চাইছে এবং বায়ার্স নিতে চাইছে ওই একই প্রাইসে, এবং তাহলে কি দুজনের ভিতরে একটা সামঞ্জস্য, একটা ডিল কমপ্লিট হচ্ছে এবং দুজনে এগ্রি হচ্ছে, তখন ওই অর্ডারটা এক্সিকিউট হচ্ছে। ঠিক একইভাবে এরকম হলো, দেখা যাচ্ছে কিছু সেলার মনে করলো যে আমি 100 টাকায় দেবো না, আমি 110 টাকায় হয়তো দেবো। তখন কি কোনো বায়ার্স যদি 110 টাকায় যদি স্টকটাকে ভালো মনে করে ওই টাইমের জন্য, তখন যদি 110 টাকায় যদি ওই স্টকটা কেনে, তাহলে কি হবে, স্টকের প্রাইস 100 টাকা থেকে 110 টাকা চলে যাবে, তার মানে স্টকের প্রাইস একটু বেড়ে যাবে। ঠিক একইভাবে যদি এই সাইডে এরকম কোনো বায়ার্স, কোনো সেলার্স যদি এরকম মনে করে যে আমি মানে কখনো হয়তো বায়ার্স বেশি প্রাইসে নিতে চাইছে না, স্টকের ভ্যালু নেই হয়তো ওই রকম টাইমে, তখন বায়ার্স মনে করছে আমি 100 টাকায় নেবো না, আমি কমে নেব। তাহলে কোনো সেলার যদি ওই জায়গায় 100 টাকার জায়গায় যদি 90 টাকায় সেল করতে চায়, তখন যদি ওই স্টকটা কোনো বায়ার্স যদি 90 টাকায় নেয়, তাহলে কি হচ্ছে, ওই সেলারের সাথে ওই বায়ার্সের একটা ডিল কমপ্লিট হচ্ছে। ঠিক এইরকম ভাবে যখন কিছু সেলার কিছু প্রাইস সেট করে আর ওই সেম প্রাইসে যখন কিছু বায়ার্স যখন নেওয়ার জন্য এগ্রি থাকে, তখন এগ্রি কমপ্লিট হলেই তখন ওই অর্ডারটা মার্কেটে এক্সিকিউট হয়। যখন কি হচ্ছে, কখনো লিমিট অর্ডার পেন্ডিং থেকে যায়, দেখা যাচ্ছে কিছু বায়ার্স হয়তো নিতে চাইছে একটা প্রাইসে, সেলার্স হয়তো দিতে চাইছে না, তাহলে সেলার্স অ্যান্ড বায়ার্সের ওই অর্ডারগুলো ওপেন থেকে যায়, কোনো রকম ভাবে এক্সিকিউট হয় না। এক্সিকিউট কখন হয়, যখন দুজনের সেম প্রাইসটা সিলেক্ট হয়, যে সেলার যে প্রাইসে দিতে চাইছে বায়ার্সও সেম একই প্রাইসে নিতে চাইছে, তাহলে একই প্রাইসে নিতে এবং দিতে চাইলে একটা ডিল কমপ্লিট হয়। ঠিক এইরকম ভাবে স্টক মার্কেটে ডিলটা এক্সিকিউট হয় বা একটা অর্ডার এক্সিকিউট হয়।
এতটুকু আই থিঙ্ক ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আরেকটা জিনিস বুঝবো, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কিভাবে কাজ করে মার্কেটে। দেখুন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা কিরকম ভাবে কাজ করে, একটা ভাববেন জিনিসটা, যদি মার্কেটে টমেটোর সময়, যে টমেটো সবাই সেল করতে চাইছে, অনেক সেলার আছে টমেটোর, তখন কি হয়তো দেখা যাচ্ছে টমেটো সবাই সেল করতে চাইছে আর নিতে বেশি লোক চাইছে না, তার মানে কি মার্কেটে ডিমান্ড বেশি নেই কিন্তু সাপ্লাই প্রচুর আছে। তাহলে কি যে কোনো সেলার কম প্রাইসেও কিন্তু সেল করতে চাইবে, যে সাপ্লাই বেশি আছে ডিমান্ড নেই, কাস্টমার নিতে চাইছে না, তাহলে কি যে কোনো সেলার চাইবে যে আমি কম প্রাইসে তাড়াতাড়ি সেল করে আমি এটাকে শেষ করে দিতে পারি যাতে, তাহলে কি ওই জায়গায় টমেটোর প্রাইসটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক যখন আমাদের কোনো জিনিসের ডিমান্ড কম থাকে বাট সাপ্লাই কিন্তু অনেক বেশি থাকে, কোনো স্টকের ক্ষেত্রেও যদি হয়তো সাপ্লাই অনেক বেশি আছে কিন্তু ডিমান্ড নেই, একদম মার্কেটে বেশি বাই হচ্ছে না, সবাই সেল করতে চাইছে, ঠিক তখন কি হচ্ছে, ডিমান্ড না থাকার জন্য সবাই এগ্রেসিভলি সেল করতে থাকে, তখন মার্কেটটা ডাউনে যায়। এরকম ভাবে যখন ডিমান্ডটা কি থাকছে, বেশি থাকছে, হাই থাকছে কিন্তু সাপ্লাই নেই, সবাই টমেটো বেশি জায়গায় সেল হচ্ছে না কিন্তু অনেকেই নিতে চাইছে, তখন সবাই কিন্তু তার জন্য বেশি প্রাইস দিয়েও কিন্তু ওই টমেটোটা নিতে চাইবে। তাহলে একইভাবে যে স্টকের যখন ডিমান্ড আসছে তখন সবাই কিন্তু একটা বেশি প্রাইস পেড করতে চাইবে তার জন্য, তখন কি হবে, ওই ঠিক ওই রকম ভাবে মার্কেটে যখন ডিমান্ড বেশি থাকে সাপ্লাই থাকে না, তখন প্রাইসের কিন্তু দামটা আস্তে আস্তে বাড়তে থাকে, স্টকের দামটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সেলার আস্ক অ্যান্ড বিড প্রাইস কোনটা, সেলার যে প্রাইসটা লাগায় সেটাকে আস্ক প্রাইস বলে, আর বিড প্রাইস কোনটা, যারা বায়ার্স যে প্রাইসটাকে লাগায় সেটাকে বিড প্রাইস বলছে। এবার মার্কেটে কখনো এক্সিকিউটিভ ডাইরেক্ট মার্কেট অর্ডার লাগায় কেউ, আবার কেউ লিমিট অর্ডার লাগায়। লিমিট অর্ডার যখন লাগায় সেলার, তখন ওটাকে আস্ক প্রাইসে আপনি যে মার্কেট ডেপথ থাকে ওখানটায় আপনি দেখতে পাবেন, আর যেটা আপনার বায়ার্স যে আপনার বিড প্রাইসটা লাগায় সেটাই আপনি মার্কেট ওখানটায় আপনি মার্কেট ডেপথে ওর ভিতরে আপনি দেখতে পারবেন, যে কোনো স্টক ব্রোকারের এতে গিয়ে অপশনে গিয়ে আপনি ওটা চেক করে নিতে পারবেন। এরপরে আসছে মার্কেটে মুভমেন্ট কিভাবে আসে, যখন এগ্রেসিভলি বাইং হতে থাকে, একটা স্টক ডিমান্ডে থাকে, ভালো নিউজ আসতে থাকে বা খুব ভালো হয়তো ভ্যালু আছে ওই স্টকটার, তখন কি সব বায়ার্স বা সব ইনভেস্টর ওই স্টকের প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট থাকে, তখন সবাই এগ্রেসিভলি বাই করতে থাকে এবং সবাই বাই করার টাইমে বেশি প্রাইস পেড করার জন্যও তারা রেডি থাকে, আর যখন বেশি প্রাইস পেড করতে থাকে তখন আস্তে 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 স্টকের প্রাইসটা বাড়তে থাকে এবং মার্কেটটা একটা ধীরে 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 আপ ট্রেন্ডে বা আপের দিকে যেতে থাকে। ঠিক একই রকম ভাবে যখন এগ্রেসিভলি সেলিং হয়, যখন মার্কেটে ওই স্টকের ডিমান্ড বেশি থাকে না, ভালো রকমের স্টক না, তখন কি সব ইনভেস্টর বা সেলার কি করতে থাকে, সবাই ওই জায়গা থেকে সেল করে বেরিয়ে আসতে চায়। আর সেল করে বেরিয়ে আসা মানে কি, এগ্রেসিভলি সেল করতে চাইবে, কম প্রাইসেও সেল করে বেরিয়ে আসতে চাইবে, তো কম প্রাইসেও সেল করতে করতে ধীরে ধীরে মার্কেটটা ডাউনে যেতে থাকে। ঠিক এইরকম ভাবে মার্কেটে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়, আপ ট্রেন্ডে আসে কখন, যখন এগ্রেসিভ বাইং হয়, আর ডাউন ট্রেন্ডে কখন আসে, যখন এগ্রেসিভ সেলিং হয়। এটা কিন্তু ক্লিয়ারলি ভালো করে মাথায় রাখবেন। মার্কেট পার্টিসিপেন্ট কারা, দুটো মার্কেট পার্টিসিপেন্ট থাকে, একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ট্রেডার, আর একটা পাবলিক বা রিটেল ইনভেস্টর বা ট্রেডার। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন। মার্কেট অপারেট কারা করে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তারা মার্কেট অপারেট করে। ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ভিতরে কারা আসছে, এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তার ভিতরে আসছে মিউচুয়াল ফান্ড, তার ভিতরে আসছে ব্যাংক, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল কোম্পানি, ইয়া আদার্স ব্রোকিং হাউস বা বিভিন্ন রকম ব্রোকার কোম্পানি, এরকম যে বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা বা যারা ট্রেডার যারা, এরা মার্কেটটাকে মুভমেন্ট কেন করতে পারে, কারণ পাবলিকের কাছে বা রিটেল ইনভেস্টরদের কাছে ক্যাপিটাল কি থাকে, একটা লিমিটেড থাকে, অনেক কম অ্যামাউন্টের থাকে, হাইলি হয়তো 2 কোটি বা 3 কোটি বা 5 কোটি হয়তো হতে পারে, কিন্তু যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ট্রেডার, তাদের কাছে বড় অ্যামাউন্টের ক্যাপিটাল থাকে, কারণ তাদের কাছে পুরো পাবলিকের ক্যাপিটাল থাকে, অনেক বড় অ্যামাউন্টের টাকা থাকে তাদের কাছে, তার জন্য তারা চাইলে কোনো স্টকটাকে মুভমেন্ট ক্রিয়েট করতে পারে বা মার্কেটটাকে ইজিলি অপারেট করতে পারে, মার্কেটটাকে ঠিকঠাক ভাবে কোনো চাইলে কোনো স্টককে আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারে, আবার কোনো স্টককে চাইলে ডাউন ট্রেন্ডে নিয়ে যেতে পারে, তাদের কাছে একটা চান্স থাকে বা তারা এরকম ভাবে তাদের কাছে অনেক বড় ক্যাপিটাল থাকে, তার জন্য তারা মার্কেটে মুভমেন্ট ক্রিয়েট করতে বা মার্কেটে একটা সাইড ক্রিয়েট করতে তারা অনেকটা এফেক্টফুল বলতে পারি। তো ভালো করে বোঝার চেষ্টা করবেন যে মার্কেটে কারা অপারেট করে, কিভাবে অপারেট হয়। আমরা সাধারণ ইনভেস্টর বা সাধারণ পাবলিক, আমাদের কাছে কম ক্যাপিটাল থাকার জন্য আমাদেরকে সঠিকভাবে স্ট্র্যাটেজি ফলো করে ভালো করে এক একটা স্টকে ট্রেড ঠিকঠাকভাবে করে প্রফিট নেওয়ার চেষ্টা করতে হবে, মার্কেটটাকে বুঝতে হবে, বা ওই অপারেটর বা ওই রকম বড় বড় ইনভেস্টর বা ইনস্টিটিউশনালরা
কিভাবে কাজ করে, কিভাবে চলে, এই জিনিসগুলো ভালো করে বুঝলে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। আই থিঙ্ক এই ভিডিও থেকে কিছুটা ক্লারিটি পেয়েছেন। ভিডিওতে যদি ঠিকঠাকভাবে না বুঝতে পারেন তাহলে আরেকবার বোঝার চেষ্টা করবেন। এই ভিডিওতে আলোচনা করলাম একটা প্রাইস কিভাবে কাজ করে, সেলার অ্যান্ড বায়ার্স কিভাবে ডিল হয়, এবং সাপ্লাই ডিমান্ড কিভাবে মার্কেটকে এফেক্ট করে, আস্ক প্রাইস বিড প্রাইস কোনটা হয়, মার্কেট মুভমেন্ট কিভাবে আসে, এবং মার্কেটে পার্টিসিপেন্ট কারা। আগের ভিডিও যদি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশনে আছে, চেক আউট করে নেবেন। ভিডিও ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে সাপোর্ট করবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।